নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তুলা লগ্ন ও তুলা রাশির সাপেক্ষে 12টি ঘরে বুধের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। অলরেডি বুধের অবস্থান নিয়ে আমাদের আলোচনাটা মেষ লগ্ন মেষ রাশি থেকে শুরু হয়েছে। তুলা লগ্ন তুলা রাশি অবধি আজকে আমাদের আলোচনাটা কমপ্লিট হবে এবং পরবর্তী কিন্তু মীন লগ্ন মীন রাশি অবধি প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে বুধের 12টি ঘরে অবস্থান নিয়ে আলোচনা আমাদের পরপর আসছে। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো তুলা লগ্ন তুলা রাশি সবথেকে সামঞ্জস্য করার লগ্ন রাশির মধ্যে সর্বশ্রেয় কিন্তু তুলা লগ্ন তুলা রাশি। যাদের সবথেকে বেশি করে প্রতিভা থাকে, সৌন্দর্যকে কি করে আকর্ষণ করতে হয় এবং সৌন্দর্যকে কি করে মেনটেন করতে হয় এবং সব কিছুর মধ্যে সামঞ্জস্য রেখে কী করে জীবনে এগিয়ে যেতে হয়, সেই সকল ব্যক্তিত্বের অধিকারী কিন্তু এই তুলা লগ্ন তুলা রাশির মানুষরা হয়ে থাকে। এই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে শনি কিন্তু সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়। কেন? সে চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি হয় এবং তার পরবর্তীতে লগ্নাধিপতি শুক্রকে যদি আমরা বাদ দিই, এই লগ্নে নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় স্বয়ং বুধ গ্রহ। যে বুধ নবম অর্থাৎ ভাগ্য, দ্বাদশ অর্থাৎ ব্যয়ের অধিপতি হয়। এবার যেহেতু সে একটা ত্রিকোণ ঘরের অধিপতি হচ্ছে নবম ঘর এবং যেহেতু লগ্নপতি শুক্রের পরম মিত্র হচ্ছে, তো সেই হিসাবে এই জন্মছকে শনির পর কিন্তু বুধকেও সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হিসাবেই ধরা হয়। তো সেই গ্রহটাকে নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আমি ভিডিও শুরুতে প্রথমেই বলে রাখি যে এই লগ্ন সাপেক্ষে 90% ক্ষেত্রে বুধের মহারত্ন পান্না পড়ে আমরা কিন্তু লগ্ন হিসাবে, অবশ্যই তুলা লগ্ন হিসাবে, রাশি যাতে তাদের ক্ষেত্রে কিন্তু রত্ন ধারণটা প্রযোজ্য নয়, লগ্ন হিসাবে তাদেরকে কিন্তু সুফল আমরা লাভ করাতে পারি। তো সেই নিয়ে আজকে আমাদের আলোচনাটা হবে। তো আমরা প্রত্যেকটা ঘর সাপেক্ষে বুঝবো বুধ সেই ঘরে বসে থাকলে কীরকম কী পজিটিভ ফলাফল দিতে পারে বা কোনো অংশে নেগেটিভ ফলাফলে যদি দেয় সেটা থেকে আমরা কী করে বাঁচবো সেটাও কিন্তু বোঝার চেষ্টা করব। তো তার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো স্ক্রিনে চলে আসুন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটা একটি তুলা লগ্নের জন্মছক। তো এই লগ্ন সাপেক্ষে আজকে আমাদের আলোচনা হবে নবম ঘরের অধিপতি, এটা নবম ঘর হয় এবং এটা কিন্তু হয় দ্বাদশ ঘর। তো নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি বুধকে নিয়ে আমি প্রথমে নাম্বারিংটা করে দিই আপনাদের বুঝার সুবিধার্থে। তো আমরা দেখতে পাচ্ছি তুলা লগ্ন তুলা রাশির জন্মছক। 1 নম্বর ঘর হচ্ছে এইটা, যাদের ধরুন তুলার ঘরে চন্দ্র অবস্থান করছে তাদের হচ্ছে তুলা রাশি, আর যাদের লেখা আছে অর্থাৎ তাদের ক্ষেত্রে এটা তুলা লগ্ন। তো যদি প্রথম ঘরেই বুধ অবস্থান করে ভাগ্যের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে বুধ যদি এখানে আপনার লগ্নে অবস্থান করে, তাহলে কিন্তু এটা কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে। কেন? লগ্নটাকে কেন্দ্র এবং ত্রিকোণ ঘর হিসাবে ধরা হয় এবং নবম ঘরটাও কিন্তু ত্রিত্রিকোণের ঘর হিসাবে ধরা হয়। তাহলে নবম ঘরের অধিপতি যখনই লগ্নে অবস্থান করবে তখন এটা কিন্তু মহাভাগ্যবান যোগ হচ্ছে। আপনার ভাগ্য আপনার সর্বদাই সাথে থাকবে যদি আপনি আপনার কর্ম করে যান বা আপনি আপনার বুদ্ধি, দেখুন বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, কমন সেন্সের কারক গ্রহ। যদি আপনি সর্বদাই বুদ্ধি দিয়ে যে কোনো কর্ম বা যে কোনো কিছুকে প্রচেষ্টার মাধ্যমে এগোতে চান, তাহলে অবশ্যই সর্বদা বুধের সাপোর্ট কিন্তু আপনি 100% পাবেন। এবং সেই হিসাবে বুধ আপনার লগ্নে অবস্থান করে আপনার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু অনেক পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। আপনার মধ্যে অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা, বুদ্ধি কিন্তু ভীষণ ভালো থাকবে, কমন সেন্স আপনার মধ্যে ভীষণ ভালো থাকবে এবং আপনার মধ্যে কিন্তু একটা প্রাণবন্ত বা বলতে পারেন শিশুসুলভ একটা ব্যক্তিত্বের অধিকারী কিন্তু আপনি হবেন। এমনিতেই তুলা লগ্ন, সেই হিসাবে আপনি যথেষ্ট সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হন এবং তার সাথে যদি লগ্নে বুধ বসে থাকে তাহলে সেই ব্যক্তিত্বকে আরও স্ট্রং করে দেবে। এবং এটাও আমরা জানি বুধের একটি মাত্র দৃষ্টি, তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি বুধের কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? সপ্তম স্থানে। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বুধের এই দৃষ্টি কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট দেবে এবং যদি আপনি ব্যবসার সাথে যুক্ত হতে চান যে কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু বুধের এই দৃষ্টি আপনাকে সাফল্য লাভ করাবে। তো দুটো দিক থেকেই লগ্নে অবস্থানটা খুবই ভালো। তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে বসে থাকে বুধ, এটা হচ্ছে মঙ্গলের ঘর বৃশ্চিক, তাহলে সেই হিসাবে মঙ্গল আর বুধ একে অপরের শত্রু। তাই জন্য আমাদেরকে কিন্তু বুধের সাথে মঙ্গলের তাৎকালিক মিত্রতা দেখতে হবে জন্মছকে। যদি বুধ আপনার দ্বিতীয় স্থানে বসে থাকে এবং তাৎকালিক মিত্রতায় যদি বসে থাকে বা সময়গত বন্ধুত্বে বসে থাকে, তাহলে নবম ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থানও কিন্তু মহাভাগ্যবান যোগ হিসাবে ধরা হয়। কেন? ভাগ্যের অধিপতি অর্থের ঘরে বসে আছে, অতএব অর্থের অভাব আপনাকে কোনোদিনও আনবে না। এবং নবম ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে বসে থাকার জন্য আপনি কিন্তু ধন সম্পত্তি, পৈতৃক সম্পত্তি সব কিছুই লাভ করবেন এবং আপনার মধ্যে কিন্তু সবথেকে পজিটিভলি থাকবে বাণী।
যেটা দ্বিতীয় স্থানে বুধ। বুধ কিন্তু বাণীরও কারক গ্রহ হয়। আপনার কথা বলার ধরন আপনাকে কিন্তু আপনার জীবনে উন্নতি করতে ভীষণ সাপোর্ট বা ভীষণ হেল্প করবে। এবং এইটাও একটা বিষয়, দ্বিতীয় স্থানে বুধের অবস্থান, আপনি যদি ব্রোকারের সাথে মানে ব্রোকারিং কর্মের সাথে যুক্ত থাকেন, আপনার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো জিনিসকে বা মার্কেটিংয়ের স্কিলের সাথে যুক্ত থাকেন বা সাংবাদিকতার সাথে যুক্ত থাকেন, যেখানে কথা বেশি কাজ হয় সেরকম কর্মের সাথে যুক্ত থাকেন, সেখানেও কিন্তু 100% সাফল্যের জায়গা থাকছে। এবার যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি হয়, তার নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়বেই, তাহলে সম্পত্তি লাভ করে সেটা ক্ষয়ে যাওয়ারও কিন্তু একটা ভয় থাকতে পারে এখানে। তো সেই হিসাবে আপনি দেখে নিন, যদি তাৎকালিক শত্রুতায় থাকে তখন কিন্তু সম্পত্তি লাভ তো হবে, নবম ঘরের অধিপতি দ্বিতীয় বসে আছে, সম্পত্তি লাভ হবে। কিন্তু যদি শত্রুতায় বসে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু সেই সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ারও চান্সেস কিন্তু এখানে বুধ নিয়ে আসতে পারে। তাৎকালিক মিত্রতা কী করে দেখবেন, যদি বুধ এখানে বসে থাকে, মঙ্গল পরবর্তী 3টে ঘর অর্থাৎ ধনু, মকর এবং কুম্ভ, অথবা তুলা, কন্যা এবং সিংহ যদি বসে থাকে, তাহলে বুধের সাথে মঙ্গলের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হবে। তখন বুধ এই ঘরে বসে সম ফলাফল দেবে এবং তার মাধ্যমে কিন্তু জীবনে উন্নতি 100%। এবং সপ্তম দৃষ্টি এখানে অষ্টম স্থানে দেবে। এখানে কিন্তু ভয় পাবেন না, আয়ুর ঘর হয় অষ্টম ঘর। বুধ এখানে দৃষ্টির মাধ্যমে কিন্তু এখানে আপনার আয়ুকে বৃদ্ধি করবে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, এবং যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে টুকটাক রোগ নাড়া কিন্তু বুধ এখানে দিতে পারে বুধের দশা মহাদশায়। কীরকম ধরনের হেলথের দিক থেকে যদি আমরা দেখি, স্কিনের সমস্যা, অ্যালার্জি সমস্যা, এরকম ধরনের সমস্যা কিন্তু আপনাকে দিতে পারে। আর যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে আপনার কিন্তু কমন সেন্স দারুণ হবে, কারণ অষ্টম ঘর আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় হিসাবেও ধরা হয়। তো সেই দিক থেকে আপনার অনুমান করবার ক্ষমতাও ভীষণ ভালো হবে। তো এইটাও কিন্তু আপনারা অবশ্যই দেখে নিন। তার পরবর্তী যদি তৃতীয় স্থানে বসে থাকে বুধ, তৃতীয় স্থানে আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর, যে কোনো উদ্যোগ বা উদ্যমের ঘর হয়, যেটা আমরা শুরু করবো তার স্টার্টিং পয়েন্ট কিন্তু অবশ্যই তৃতীয় ঘর হয়। তো সেই দিক থেকে যদি দেখা যায়, ভাগ্যের অধিপতি যখন তৃতীয় স্থানে বসে থাকবে, এইখানেও আমাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো বুধের এই তৃতীয় অবস্থান, আপনি কিন্তু আপনার কর্মের মাধ্যমে বা পরিশ্রম বা পরাক্রমের মাধ্যমে আপনি কিন্তু ভাগ্যের অধিকারী হবেন। এবার যেহেতু পরিশ্রমের ঘরে বসে আছে, প্রথম জীবনে একটু সংঘর্ষ জায়গা থাকবে, কিন্তু 100% আপনারা ধরে চলতে পারেন, আপনারা জীবনে সাফল্য লাভ করবেন। এবং যত আপনারা খাটবেন তত আপনাদের ভাগ্য আপনাদেরকে সাথ দেবে এবং সাপোর্ট দেবে। আপনার কমিউনিকেশন স্কিল, ঘোরাঘুরি করে কর্ম, ধার্মিক কর্ম, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস, সব রকম দিক থেকে কিন্তু পজিটিভ এই তৃতীয় স্থানে বুধের অবস্থান। মার্কেটিং, খেলাধুলা, সব রকম দিক থেকে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে। শত্রুতাতে বসে থাকলেও ভীষণ কিছু ভয় পাওয়ার নেই, সেখানে সংঘর্ষ জায়গাটা একটু বেশি থাকবে। কেননা দেখুন, এখানে সপ্তম দৃষ্টি কিন্তু সে নিজের ঘরকে দিচ্ছে। তো নিজের ঘরে যখনই সেই গ্রহ দৃষ্টি দেবে, অতএব সেই ঘরকে কিন্তু সে স্ট্রং করবে এবং ভাগ্যের সাপোর্ট, পিতার সাপোর্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন। তো এই বিষয়টা একটুখানি মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। হ্যাঁ, নবম ঘরের অধিপতি তৃতীয় স্থানে বসে থাকলে, তাৎকালিক শত্রুতায় বসে থাকলে পিতার সাপোর্টটা পাওয়া যায় না সেই লেভেলের। তো সেই হিসাবে আপনাদেরকে বললাম, যদি পিতার সাপোর্ট ছোটোবেলা থেকে না পান, তাহলে সেক্ষেত্রে সংঘর্ষ করে বড় হতে হবে। তো সেক্ষেত্রে সংঘর্ষ যখনই আপনি করা শিখে যাবেন, আপনার কাছে সব কিছুই খুব সহজ হয়ে যাবে। এইটাই হচ্ছে তৃতীয় স্থানের অবস্থানের ফল। তার পরবর্তী যদি চতুর্থ স্থানে বসে থাকে, তো এখানে নবম ঘরের অধিপতিও সেম কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে। চতুর্থ মাতৃসুখের ঘর, গৃহসুখের ঘর, গাড়ি বাড়ি সব কিছু সুখ কিন্তু বুধের দশা অন্তর্দশা আপনারা 100% পাবেন। ভাগ্যের অধিপতিও চতুর্থে বসে আছে এবং মায়ের থেকেও বরাবর কিন্তু সাপোর্ট পাবেন। মায়ের প্রিয় পাত্র হয়ে থাকবেন, যেহেতু বুধ এখানে চতুর্থ স্থানে বসে আছে। এবং আপনার বুদ্ধিও কিন্তু খুব সুন্দর হবে, আপনি ম্যানেজমেন্ট করতে খুব ভালোবাসবেন, কেননা সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দশম স্থানে পড়ছে। অতএব যে কোনো রকমের ব্যবসা বলুন বা কর্ম বলুন, ফিনান্স রিলেটেড কর্ম বলুন, যেখানে ধরে নিন বুদ্ধির দরকার আছে, সেরকম ধরনের কর্ম, অ্যাডভাইসমূলক কর্ম, সেখানে কিন্তু 100% সাফল্য জায়গা বুধ এখানে আপনার চতুর্থ স্থানে বসে এনে দেবে বুধের দশম মহাদশায়। এক্ষেত্রে আপনাদের সময়গত বন্ধুত্ব বা তাৎকালিক মিত্রতা দেখা দরকার নেই, যেহেতু সে অলরেডি মিত্রক্ষেত্র শনির ঘরেই বসে আছে। অর্থাৎ এটা খুব ভালো অবস্থান হলো বুধের। তারপরে যদি পঞ্চম স্থানে বসে থাকে বুধ, এইটাও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, নবমের পঞ্চম কানেকশন। এটা তো সর্বসেরা যোগ আমার হিসাবে, কেন পঞ্চম নবম যোগ যখনই জন্মছকে থাকবে এবং বুধ যদি স্ট্রং অবস্থাতে থাকে, ডিগ্রিগতভাবে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি না পড়ে, তাহলে এই সকল জাতক বা জাতিকারা কিন্তু এডুকেশন লাভে ভীষণ আপারে যাওয়ার ক্ষমতা রাখে। উচ্চশিক্ষার যোগ তৈরি হয় পঞ্চম নবম কানেকশনের ক্ষেত্রে। এবং এখানে তাদের কমন সেন্স, তাদের বুদ্ধি এবং তাদের এডুকেশন, তাদের প্রেম সম্পর্ক, তাদের সন্তান সুখ, সব রকম দিক থেকে বুধ কিন্তু এখানে সাফল্য দেয়। যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি পঞ্চমে কানেকশন দিচ্ছে, তো এডুকেশন সূত্রে বাইরে যাওয়ার যোগও, জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ, বিদেশে গিয়ে পড়াশোনা করার যোগও কিন্তু বুধ এখানে নিয়ে আসতে পারে। তো আপনি খুব ভালো অ্যাকাউন্টেন্ট, খুব ভালো চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, বা খুব ভালো বলতে পারেন ফিনান্স রিলেটেড যে সকল অ্যাডভাইজিংয়ের কাজ আছে, সাংবাদিকতার কর্ম আছে, সেই দিকে কিন্তু যথেষ্ট আপনি মাহির হতে পারেন পঞ্চমে যদি বুধ অবস্থান করে আর পীড়িত যদি না হয়।
তো এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? একাদশ স্থানে। তো নিজের ইচ্ছা, নিজের শখ, সেগুলো কিন্তু নিজের বুদ্ধি দ্বারা আপনারা নিজের ডিজায়ারগুলো পূরণ করবার ক্ষমতা কিন্তু অবশ্যই রাখবেন। পঞ্চমে অবস্থানটা বেস্ট। এইখানে আপনাদের অবস্থান করলে আপনারা গণেশ ঠাকুরের আরাধনা করুন, জীবনে আরও সাফল্য লাভ, বুধের মহাদশা আপনাদেরকে আরও পজিটিভ ইম্প্যাক্ট এনে দেবে। বুধ যদি ষষ্ঠ স্থানে বসে থাকে, বুধ কিন্তু মীন রাশিতে হয়ে যায় নিচস্থ, তাহলে সেক্ষেত্রে আপনাদের মনে হতে পারে নেগেটিভ, কিন্তু জ্যোতিষশাস্ত্রের সূত্র বলছে যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে কোনো গ্রহ নিচস্থ হয় তাহলে তার নিজভঙ্গ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে নিজভঙ্গ রাজযোগ। এবার নিজভঙ্গ রাজযোগের ক্ষেত্রে অবশ্যই সংঘর্ষের জায়গাটা প্রথম দিকটাতে থাকবে, যদি সেই সংঘর্ষটাকে আপনারা সহ্য করতে পারেন, বুধের মহাদশা বা অন্তর্দশাতেই জীবনে সাফল্য লাভের জায়গা কিন্তু থাকবে। তবে রিস্ক নেওয়া আপনাদেরকে শিখতে হবে। মানে এইটাই ফ্যাক্ট যে যখনই নিজভঙ্গ রাজযোগ হয় তখন কিন্তু দেয়ালে ফিট প্রথমে ঠিকবে, তারপরে গিয়ে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন। বিপরীত রাজযোগের ক্ষেত্রেও সেম সিস্টেম, এখানেও কিন্তু তাই। যেহেতু এখানে বিপরীত রাজযোগও হচ্ছে, যেহেতু ষষ্ঠ ঘরের দ্বাদশ ঘরের অধিপতি ষষ্ঠে বসে আছে, এবং নিজভঙ্গ রাজযোগও হচ্ছে যেহেতু ষষ্ঠ স্থানে গ্রহটা নিচস্থ হচ্ছে। অতএব রোগ ঋণ রিপুর ঘরে বুধ বসে আছে। আপনার ঋণ নিয়ে আপনাকে কোনো দুশ্চিন্তা করতে বলবো না, ঋণ আপনারা নিতে পারেন, নিয়ে জীবনে সাফল্য লাভ করতে পারেন। রোগ রিপু গুপ্ত শত্রু দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। শত্রুতাকে খুব সহজ সরলভাবে নেবেন না, আপনি সর্বদাই আপনার শত্রুকে আপনার থেকে এগিয়ে রাখার চেষ্টা করবেন, বা তাকে কখনো ডাউন হিসাবে দেখবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে প্রবলেম। আর রোগের ক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ এখানে সমস্যা কিছু অংশ আপনাদেরকে প্রথম দিকটাতে দিতে পারে, অ্যালার্জি, স্কিন, নার্ভের সমস্যা, আর সেটার ট্রিটমেন্ট যদি পজিটিভলি করতে পারেন, মানে খরচ যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু জীবনে খুব একটা প্রবলেমেটিক হবে না। কেন, যেহেতু সপ্তম দৃষ্টি দ্বাদশে পড়ছে, ব্যয় তো আপনাদের করাবেই। বুধ এই জন্মচকে যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি, যেই ঘরে বসবে, ধরুন লগ্নে বসলে নিজের জন্য ব্যয়, দ্বিতীয় বসলে সম্পত্তির জন্য ব্যয়, তৃতীয় বসলে নিজের পরিশ্রম পরাক্রমকে সহজ করবার জন্য ব্যয়, চতুর্থে বসলে আপনার গৃহসুখ লাভের জন্য, গাড়ি লাভের জন্য ব্যয়, পঞ্চমে অবস্থান করলে আপনার প্রেম সম্পর্ক, লাক্সারিয়াস লাইফ, আপনার সন্তান সুখ, আপনার এডুকেশনের জন্য ব্যয়, ষষ্ঠ স্থানে বসে থাকলে ঋণের মাধ্যমে ব্যয়, যে কোনো জিনিসের আপনার অর্থ খরচ হবে, এবং সেটাকে আপনি ধরে নিন বাড়ানোর জন্য আপনারা ঋণ নেবেন। তো সেই দিক থেকে ব্যয় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বুধ এখানে ব্যয় করাবে। আর যেহেতু তুলা লগ্ন খুব লাক্সারিয়াস লগ্ন, এরা খুব লাক্সারিয়াস লাইফ কাটাতে পছন্দ করে, তো বুধ এখানে ব্যয় এমনিতেই করাবে। এটা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে। যদি সপ্তম স্থানে বসে থাকে বুধ, এটাও কিন্তু তার শত্রুক্ষেত্র হয়। এখানে সপ্তমে আপনারা তাৎকালিক মিত্রতা সূত্রটা আমি বলে দিয়েছি, মঙ্গলের ঘর হয় মেষ, সেখানেও আপনারা দেখে নিন। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, আমি সপ্তমে বুধের অবস্থানটাকে নেগেটিভ ধরবো না। ভাগ্যের অধিপতি সপ্তমে, মানে বিবাহের পরে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, এবং আপনার দাম্পত্য জীবনেও যথেষ্ট সুখের জায়গা নিয়ে আসবে। এবার যদি ধরুন তাৎকালিক শত্রুতায় বসে থাকে, বুধ পীড়িত হয়ে যায়, বুধের ওপর নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার দাম্পত্য জীবনে প্রবলেম আনতে পারে। কেন, বুধ ম্যানেজমেন্টের কারক গ্রহ, বুধ সব জায়গাতে প্রফিট অ্যান্ড লস খুঁজে। তো যখনই আপনি আপনার দাম্পত্য জীবন থেকে প্রফিট অ্যান্ড লস খুঁজবেন, তখন সেক্ষেত্রে সেই দাম্পত্য জীবন কিন্তু টিকবে না। অতএব আপনার পার্টনারকে প্রাধান্য দেওয়া শুরু করুন, বিজনেস করুন, অবশ্যই সাফল্য থাকবে, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসবে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়ছে, আপনার ব্যক্তিত্বের মধ্যে এই বিষয়টা তো থাকবেই যে সব কিছু থেকে আমরা কি আয় হচ্ছে, কি ব্যয় হচ্ছে, কি হিসাব করে আপনারা চলছি, সেই বিষয়টা কিন্তু আপনার মধ্যে সবসময় থাকবে। তো অতএব এই জিনিসটা একটু মেনটেন করতে হবে, কন্ট্রোল করতে হবে, কিছুটা আবেগ নিয়ে আসতে হবে লাইফে, মানে বলতে পারেন মনকে কিছুটা ইনভলভ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সমস্যার জায়গা থাকবে না। যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে, এখানে প্রবলেম দেবে, এই আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মানে আবেগটাকে নিয়ন্ত্রণ বলাটা ভুল, আপনার সব কিছু হিসাবি মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। এটা করতে পারলে আমি বলবো সমস্যা অনেকটা কমে যাবে। অষ্টম স্থানে যদি বসে থাকে বুধ, নবম ভাগ্যের অধিপতি হয়ে অষ্টম ঘর, যে কোনো, দেখুন একটা বিষয় খুব সহজভাবে বুঝবেন, যেই ঘরের অধিপতি যেই গ্রহটা হয়, তার আগের ঘরে যদি সে বসে থাকে, তাহলে সেটা কিন্তু তার নাশ। তার কারণ দ্বাদশ ঘর যেরকম ধরুন আমাদের ব্যয়ের ঘর, সেরকম নবমের দ্বাদশ ঘর হচ্ছে অষ্টম ঘর, তাহলে ভাগ্যের নাশ কিন্তু অষ্টম ঘর হয়। তো সেই কারণেই নবমপতি অষ্টমে বসে থাকলে চির সংঘর্ষের প্রতীক হিসাবে বিবেচিত হয়। তো অতএব এইটা নিয়ে ভয় পাবেন না, কেন সে ভাগ্যের অধিপতি, দ্বাদশের অধিপতি অষ্টমে বসে আছে, তার মানে বিপরীত রাজযোগ হচ্ছে, যদি লগ্নপতি শুক্র খুব স্ট্রং অবস্থাতে জন্মছকে বসে থাকে। তো এইটাই আপনাদেরকে বলবো, সংঘর্ষকে কখনো ভয় পাবেন না, কখনো এটা ভাববেন না যে কবে আমার সংঘর্ষ কাটবে। আমি এইটুখানি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি, যদি সংঘর্ষ আপনারা করতে পারেন আর এক্সপেকটেশন যদি লাইফে না রাখেন, এমন কিছু পাবেন যেটা হয়তো মানুষ কোটিপতি হয়েও পায় না। এইটা আমি খুব জোর দিয়ে বলছি, কেননা অষ্টমে বসে আছে ভাগ্যের অধিপতি, দেখুন সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে দিচ্ছে। অতএব যদি সংঘর্ষ করতে পারেন, ভোগ সুখ সব কিছু জীবনে সম্পত্তির অধিকারী কিন্তু আপনারা হবেন। শুধু আপনাদেরকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, সংঘর্ষ করে যেতে হবে। কিন্তু অষ্টমে অবস্থান করছে
পড়ছে, নবম ঘরের অধিপতি হয়ে। পিতার হেলথ নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা, পিতার থেকে সাপোর্ট কম পাওয়া, ধার্মিক একটু আপনারা কম হতে পারেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। এবং অষ্টমে যেহেতু বসে আছে, দেখুন অষ্টম ঘর আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়র ঘর হয়, কমন সেন্সের ঘর হয়, তো এমন কিছু জ্ঞান আপনার মধ্যে থাকবে যেটা তো ভীষণ এডুকেটেড মানুষের কাছে সেই জ্ঞানটা নেই, কেন পরিস্থিতি আপনাকে সেই জ্ঞানটা দিয়েই বড় করবে। ততএব অষ্টমটাকে নেগেটিভ হিসাবে ধরবেন না। হ্যাঁ, হেলথ ইস্যুর দিক থেকে কিছুটা ভোগাতে পারে, তার ট্রিটমেন্ট আপনারা অবশ্যই করবেন। সবথেকে বড় বিষয়, নার্ভের সমস্যা আসার চান্সেস থাকতে পারে, কথাবার্তা আপনার ভুলভাল বেরিয়ে যেতে পারে, কারণ দ্বিতীয়র ক্ষেত্রেও আমি এই কথাটা বলবো আর অষ্টমের ক্ষেত্রেও বলবো, যেহেতু সপ্তম দৃষ্টি দ্বিতীয় পড়ছে আর দ্বিতীয় যদি থাকে বুধ, সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে কথাবার্তা আপনাকে বলতে হবে। যেরকম আপনার পাওয়ার আপনার কথাবার্তা, সেরকম আপনার দুর্বলতাও কিন্তু আপনার কথাবার্তা। দ্বিতীয়ের ক্ষেত্রে, অষ্টমের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই বলবো। তো এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। নবমপতি নবম স্থানে যদি বসে থাকে মিথুনে, তাহলে বলতেই হবে না, এটা মহাভাগ্যবান যোগ হলো। তো ভাগ্যের অধিপতি ভাগ্যে অবস্থান করছে, পিতার সাপোর্ট, ধার্মিক হবেন আপনারা, এবং সর্বদাই সব কিছুই কিন্তু খুব সহজভাবে লাইফে আপনারা পেয়ে যাবেন, বুধের দশা বা অন্তর্দশা যদি আপনারা পেয়ে যান। এবং সপ্তম দৃষ্টি যেহেতু তৃতীয় স্থানে পড়ছে, আপনারা পরিশ্রম পরাক্রমকেও ভয় পাবেন না, এবং সেটা করে জীবনে উন্নতি লাভ করবেন। ছোট ভাই বোনেদের সাপোর্ট কিন্তু জীবনে ভীষণ ভালো রকমভাবে পাবেন। এবং ভাগ্যের দিক থেকে খুব ভালো, ধর্মের দিক থেকেও খুব ভালো। ধার্মিক হন, গণেশ ঠাকুরের আরাধনা কিন্তু এক্ষেত্রেও করুন, আপনার ভাগ্য কিন্তু আরও উন্নতি, আরও উপরে নিয়ে যাবে আপনাকে। অতএব খুব ভালো অবস্থান। জন্মস্থান থেকে দূরে যেতে পারেন, সেখানে গেলেও সাফল্যের জায়গা থাকছে। দশম ঘরে যদি আপনার ভাগ্যের অধিপতি বুধ বসে থাকে কর্কটের ঘরে, এখানেও তাৎকালিক মিত্রতা আপনারা দেখে নিতে পারেন। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, দশমে বুধ যদি অবস্থান করে, আমি বলবো কর্মের দিক থেকে খুব সেরা অবস্থান। বিদেশে গিয়ে কর্ম করতে পারেন, বা দেশেও যদি যে কোনো ফিনান্স রিলেটেড কর্ম, যেখানে হিসাব শাস্ত্র আছে, সেই রিলেটেড কর্মে সাফল্যের জায়গা 100% থাকবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, সব কিছুর জন্য দশমে বুধের অবস্থান। মার্কেটিং স্কিল আপনার মধ্যে খুব ভালো থাকবে, সাংবাদিকতার কর্মের জন্য কিন্তু খুব ভালো। তো অতএব দশমে বুধ বসে আছে, শুধু আমি কর্ম বলবো না, ব্যবসা, যে কোনো বিজনেসের ক্ষেত্রেও কিন্তু দশমে বুধের অবস্থান আপনাদেরকে ভীষণ সাফল্য দিতে পারে। যদি চন্দ্রের খুব সঠিক অবস্থান থাকে, তাহলে যে কোনো জলের বিজনেসের দিকে আপনারা যেতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। এবং দশমে বুধ এগ্রিকালচার লাইনেও কিন্তু জীবনে সাফল্য 100% নিয়ে আসতে পারে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ স্থানে পড়ছে, অতএব গৃহসুখ, বাড়ি গাড়ি সব কিছু সুখী কিন্তু আপনি জীবনে পাবেন। তাৎকালিক শত্রুতায় বসে থাকলে একটু সংঘর্ষের জায়গাটা বেশি থাকবে, আপস অ্যান্ড ডাউনসের জায়গাটা একটু বেশি আসতে পারে। যেহেতু কর্কট দশম ঘর হয়, আর যেহেতু চন্দ্র এই ঘরের অধিপতি হয়, চন্দ্রের জোয়ার ভাটাটা রেগুলার আসে আপনারা জানেন, তো সেক্ষেত্রে আপনার কর্ম নিয়ে একটু আপস অ্যান্ড ডাউনসের জায়গাটা বেশি থাকতে পারে। বুধ কিন্তু সেই জায়গাটা এসে কাটাবে, বুধ স্টেবল করবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। বিদেশের সাথে যুক্ত হয়ে কর্ম করুন, খুব ভালো। একাদশে যদি থাকে, তাহলে এইটাও কিন্তু খুব ভালো যোগ হলো, কারণ মিত্রক্ষেত্র, সূর্যের সাথে, সূর্য দেখবেন আশেপাশেই কন্যা নয় কর্কট, না হয়তো সিংহতেই বসে থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে না হয় বুধাদিত্য রাজযোগ হবে, না হয় সে কিন্তু পুরো মিত্র সম্পর্ক নিয়ে একাদশ স্থানে বসে থাকবে। আর একাদশে বুধ কিন্তু কারকত্ব পেয়ে যায়। অতএব নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি একাদশ স্থানে, নিজের বুদ্ধির মাধ্যমে, নিজের ভাগ্যের মাধ্যমে নিজের সব ডিজায়ার কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। আর্থিক আনস্টেবিলিটি কখনো পড়বে না। বুধের মহাদশা যদি আপনারা পেয়ে যান, সেই জায়গাতে এসে কিন্তু আর্থিক যে আপনার স্টেবিলিটি, সেটা কিন্তু ফুলে ফেপে উঠবে। এই বিষয়টা আপনারা মাথায় নিয়ে চলুন, বুধের মহাদশার জন্য অপেক্ষা করুন, এটা কিন্তু আপনাদের জন্য সেরা সময় হবে। এবং সপ্তম দৃষ্টি তো পঞ্চম স্থানে পড়বে, অতএব জ্ঞান, এডুকেশন, আপনার প্রেম সম্পর্ক, আপনার সন্তান সুখ, সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু বুধ এখানে একাদশ থেকে আপনাকে পঞ্চমের দৃষ্টির মাধ্যমে এনে দেবে। সব ভোগ সুখ চাহিদা কিন্তু পূরণ করতে বুধ আপনাকে সর্বদাই সাপোর্ট দেবে। বুধ যদি দ্বাদশ স্থানে বসে থাকে, দ্বাদশ ঘরের অধিপতি উচ্চ হয় এই ঘরে, এইখানেও কিন্তু বিপরীত রাজযোগের সূত্র লাগু হবে। এবং দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশে বসে আছে মানেই যে সেটা ভীষণ নেগেটিভ হয়ে গেল, এটা কখনোই নয়, এটা কখনো ভাববেন না। কেন বুধ এখানে দ্বাদশে বসে আছে, আপনি একটু বেশি হিসাব করে খরচা করতে চাইবেন, কিন্তু আপনার হিসাব থাকবে না, এটা প্রথম পয়েন্ট। কেন এমনিতেই লাক্সারিয়াস লাইফ কাটাতে আপনি এটা পছন্দ করেন, দ্বাদশে বসে আছে যখন, আপনার প্রথমত হচ্ছে ক্যারেক্টারকে ঠিক রাখতে হবে। বুধ দ্বাদশে, সপ্তমে এবং অষ্টমে যদি বসে থাকে, আপনার ক্যারেক্টারকে আপনার ঠিক রাখতে হবে। একাধিক সম্পর্কে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন, এই বিষয়টা মাথায় রেখেই চলতে হবে। কারণ সপ্তম ঘরও কিন্তু আপনার দাম্পত্য জীবন, অষ্টম ঘর গুপ্ত সম্পর্ক, এবং দ্বাদশ ঘর কিন্তু শয্যা সুখ। তো এই কানেকশান যখনই জন্মছকে তৈরি হবে, তখন কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই দিকে আপনারা জড়িয়ে পড়তে পারেন বা ফেঁসে যেতে পারেন। এই বিষয়টাকে একটু মেনটেন আপনাদেরকে করতে হবে। আদারওয়াইজ বলবো, দ্বাদশে বসে আছে, যদি বিদেশে চলে যেতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো। একটু চিন্তা ভাবনা করে খরচ করবেন, তাহলেই বলবো দ্বাদশে অবস্থানটা খুব ভালো সাপোর্ট আপনাদেরকে দেবে। আর ধর্মের সাথে চলার চেষ্টা করুন, সোজা পথে চলার চেষ্টা করুন। সবথেকে বড় বিষয় যেটা দ্বাদশের ক্ষেত্রে বলবো, কোনো কাজকে মাঝপথে ছাড়বেন না। মাঝপথে ছাড়লেই আপনার জীবনে দেখবেন সংঘর্ষ বেড়ে গেছে, কেন তখনই আপনার ভাগ্যের সমস্যা আসবে। যেহেতু দ্বাদশে বসে আছে, সে ভাগ্যের ঘরকেও স্ট্রং করবে। অতএব
ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। জন্মস্থান থেকে দূরে গেলে আরও বেশি ভালো হয়, না হলে খুব ভয় পাবেন না। এবং যেহেতু সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ছে, রোগ ঋণ রিপুর ক্ষেত্রে আমি বলবো যে রোগ যেগুলো আপনার আসবে সেটা দেখুন, যেহেতু উচ্চস্থানে বসে আছে, ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, রোগ থেকে আপনাদেরকে বাঁচাবে, শত্রুতা থেকে আপনাদেরকে বাঁচাবে, কিন্তু ঋণ আপনার বাড়াতে পারে যেহেতু সে দ্বাদশে বসে আছে। তো এই বিষয়গুলো একটু মেনটেন করতে পারলে দ্বাদশের ক্ষেত্রে নেগেটিভ আমি বলবো না। আর রত্ন ধারণের ক্ষেত্রে যদি আমি পুরো বিষয়টাকে আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে বৃশ্চিক, ধনু, মীন, মেষ, ঠিক আছে, এবং কর্কট, এইখানে আপনারা তাৎকালিক মিত্রতা দেখে রত্ন পড়তে পারেন। যদি তাৎকালিক মিত্রতায় বুধ বসে থাকে তাহলে আমি বলবো সেক্ষেত্রেও আপনারা রত্ন পড়তে পারেন। এই জন্মছকে বুধের রত্নতে কোনো মানা নেই। এবং যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে রত্ন পড়ুন, এবং তার সাথে গণেশ ঠাকুরের আরাধনা, গণেশ চতুর্থীর ব্রত, এবং তার সাথে সাথে অবশ্যই বুধের প্রণাম মন্ত্র আপনারা রেগুলার পাঠ করুন যদি বুধের মহাদশা বা অন্তর্দশা আপনাদের চলে থাকে বর্তমান সিচুয়েশনে। ওম গণগণপতায় নম জপ করতে পারেন রোজ 21 বার, 21টা দুব্য দিয়ে গণেশ ঠাকুরের পুজো দিতে পারেন, এবং ওম ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নম 50 বার রোজ পাঠ করতে পারেন। বুধের দশা অন্তর্দশা তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে যদি বর্তমানে চলে থাকে এবং আপনারা বুধের রত্ন পড়তে পারছেন না তাৎকালিক শত্রুতায় থাকার জন্য, যদি এরকম সিচুয়েশন থাকে, তাহলেও কিন্তু বুধের সম্পূর্ণ লাভ আপনারা পেতে পারেন। তো এই ছিল আমাদের তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে বুধের অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।